নমস্কার। আমার ইউটিউব চ্যানেল ২১শে বিবেকানন্দতে আপনারা স্বাগত। স্বামীজি বলেছিলেন আরেকটি বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো বিবেকানন্দ কি করেছে। এই মুহূর্তে নেই, ভবিষ্যতে আরও বিবেকানন্দ জন্মাবেন। স্বামীজি আরেকটি কথাও বলেছিলেন, আমি চাই আমার সন্তানেরা আমার থেকেও বড় হবে, হতেই হবে, কারণ তা আমি চাই। I want every one of my children to be 100 times greater than I could ever be. Must, this is my word. ২১ শতকে নানাভাবে বিবেকানন্দ চর্চা চলছে। পঠন পাঠনের মধ্যে দিয়ে যেমন চলছে, তেমনি সেবা কাজের মধ্যে দিয়েও চলছে। এবং বহু মানুষ তারা এই সেবা কাজের মধ্যে নিজেরা সামিল হয়েছেন, বিবেকানন্দকে নতুনভাবে চেনবার চেষ্টা করছেন। আজকে আমি সেই রকম দুটি ঘটনা বলবো। ডক্টর সৌরভ সান্যাল চক্ষু বিশেষজ্ঞ, শ্রীরামপুরের ছেলে, নিজের হাসপাতাল আছে, বহু মানুষের কাছে ডাক্তারবাবু ভগবান। সৌরভ সান্যাল এবং তার দল এরা প্রত্যেক বছর মায়াবতীতে গিয়ে সাধারণ মানুষের সেবা করেন। চোখ দেখেন, চোখের অপারেশন করেন, লেন্স বসিয়ে দেন, আবার অন্যান্য ডাক্তারবাবুরা তারা অন্যান্য চিকিৎসা করেন। 5 দিনের এই ক্যাম্প হয়। গত 17 বছর ধরে সেই ক্যাম্প চলছে। আমরা জানি স্বামীজি যখন মায়াবতীতে গিয়েছিলেন 1901 সালে, তখন মিস্টার সেভিয়ার মারা গেছেন। মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দিতে তিনি গিয়েছিলেন। মায়াবতীতে তখন যারা থাকতেন, স্বামী স্বরূপানন্দজি, স্বামী বিমলানন্দজি, স্বামী বিরজানন্দজি, তারা মায়াবতীর চারপাশে যে গ্রামগুলি আছে সেই গ্রামে গিয়ে একদিকে যেমন বাচ্চাদের পড়াতেন, অন্যদিকে হোমিওপ্যাথি ওষুধের বাক্স নিয়ে গিয়ে মানুষের সেবা করতেন। সৌরভরা যে প্রত্যেক বছর যান মায়াবতীতে এবং মানুষের সেবা করেন, তাতে বহু মানুষ উপকৃত হয়েছেন গত 17 বছর ধরে। আশেপাশের গ্রামগুলোয় এখনও খুব যে ভালো চিকিৎসা ব্যবস্থা হয়েছে তা নয়, কিন্তু কলকাতার ডাক্তারবাবুরা গিয়ে যেভাবে সেবা কাজ করছেন, এটা একটা অনন্য ঘটনা। খবরের কাগজ দিয়ে সৌরভদের নিয়ে লেখে খুব বেশি তা নয়, খুব বেশি মানুষ যে জানেন তাও নয়, তারা যে নিজের ঢাক নিজে পেটান সেটা একেবারেই নয়, নীরবে কাজ করে চলেছেন। মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির মেজ ভাই, তিনি একটি চমৎকার কথা লিখেছিলেন স্বামী নিশ্চয়ানন্দ প্রসঙ্গে। লিখেছিলেন, 2 ধরনের ভক্ত আছে। এক ধরনের ভক্ত গুরুগত প্রাণ, গুরুর বিপদ আপদ হলে, গুরুর শরীর খারাপ হলে, গুরু অসুস্থ হয়ে পড়লে তারা ভেঙে পড়েন এবং চোখের জল ফেলেন। আরেক ধরনের শিষ্য আছেন যারা গুরুর কথা নীরবে মানুষের মধ্যে ছড়িয়ে দেন, নীরবে তারা কাজ করে যান মানুষের উন্নতির জন্য। ডক্টর সান্যাল সেই রকম একজন মানুষ। ব্যক্তিগত জীবনে লাজুক, প্রচার বিমুখ এই মানুষটি মায়াবতীর মতো জায়গায় কাজ করে চলেছেন। আপনারা যারা মায়াবতী গেছেন তারা জানেন, বা যারা যাননি তারা জানেন পিথোরাগড় জেলায় মায়াবতী অবস্থিত। ম্যাকগ্রেগারের চা বাগান মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার কিনেছিলেন এবং সেখানে এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়, অদ্বৈত আশ্রম। যদিও এখন অনেক পরিকাঠামোর উন্নতি হয়েছে, যাওয়াটা আগের থেকে অনেক মসৃণ হয়েছে, তবু অনেক দূর। কলকাতা থেকে যেতে হয় লালকুয়া বা হলদওয়ানি, সেখান থেকে জিপে করে টনকপুর, সেখান থেকে মায়াবতী যেতে হয়, অনেক দূর। কিন্তু সেইখানে গত 17 বছর ধরে নীরবে সেবা করে যাওয়া স্বামীজির অনুপ্রেরণার ফল। ওই যে শুরুতে বলেছিলাম, I want every one of my children to be 100 times greater than I could ever be. ডক্টর সান্যাল এবং তার যারা সহযোগী ডাক্তারবাবুরা তারা আমাদের কৃতজ্ঞতা অর্জন করেছেন কাজের মধ্যে দিয়ে, সেবার মধ্যে দিয়ে। আমি দ্বিতীয় যে ঘটনাটি বলবো সেটি একটি ছেলের, তার নাম বিনয়ক লোহানি। খড়গপুর IIT থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে IIM জোকা থেকে সে ম্যানেজমেন্ট পাশ করে। তারপর কিছুদিন চাকরি করে মোটা মাইনাতে। চাকরি ছেড়ে দিয়ে
তার অনাথ আশ্রম খোলার ইচ্ছে হয় এবং বিবেকানন্দের আদর্শে সে একটি অনাথ আশ্রম তৈরি করে। প্রথমে খুব ছোটোভাবে, তা এখন বিপুল আকার ধারণ করেছে। আপনারা যদি দক্ষিণ 24 পরগনার শিবরামপুরে যান, স্বামীজির নামে সেখানে ছেলেদের স্কুল, মেয়েদের স্কুল মা শারদার নামে, প্রায় সব মিলিয়ে 1002 ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করে। বিনয় এখন কাজ করছে মধ্যপ্রদেশে সাঁওতালদের মধ্যে এবং নিরন্তর সেবা করে চলেছে। অত্যন্ত সাদামাটা জীবন, সাধারণভাবে থাকে, ধুতি পাঞ্জাবি পরে সবসময় ঘুরে বেড়ায় এবং বিনয়কের কাজ কিন্তু বিবেকানন্দকে ঘিরে। বিবেকানন্দ যেমন বলেছিলেন, এই জীবন কদিনের, জীবনের চাকচিক্যও কদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। আমাদের দেশের দুর্ভাগ্য যে আমাদের দেশে যে সমাজ মাধ্যম রয়েছে বা খবরের কাগজ রয়েছে, তারা কিন্তু ডক্টর সান্যাল বা বিনয় লোহানীকে নিয়ে লেখে না। যদি তারা লিখতেন তাহলে ইতিবাচক চিন্তা মানুষের মনে পৌঁছানো যেত। যত বেশি এমন ঘটনা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তত মানুষের ভেতর থেকে যে হীনমন্যতা, যে নীচতা, যে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যায়, সেটা কেটে যায়। কি পেলাম জীবনে সেটি বড় কথা নয়, আমি কতটা দিতে পারলাম সেটাই বড় কথা। স্বামীজি বলছেন, সাহায্য দাও, সেবা দাও, তোমার যা দেবার আছে তুমি দিয়ে দাও, সাবধান বিনিময় কিছু চেও না। বিনয় লোহানী এই বিনিময় কিছু চায়নি। স্বচ্ছন্দে বড় চাকরি করতে পারত, বিপুল বেতন, বহু টাকা উপার্জন করতে পারত। তা না করে এই যে সে অনাথ আশ্রম খুলে বসলো, এই যে স্কুলটি খুলে বসলো, আমি সে স্কুলে গিয়ে দেখেছি, বহুবার গেছি আমি, কিভাবে প্রত্যেকটা বাচ্চার হেলথ কার্ড তারা মেনটেন করে, কিভাবে প্রত্যেকটি বাচ্চার যাতে খেলাধুলায় উন্নতি হয়, যাতে পড়াশোনায় উন্নতি হয়, যে হোলিস্টিক ডেভেলপমেন্ট যে এখন আমরা শুনি, তার জন্য বিনয় নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। মধ্যপ্রদেশে কাজটি হচ্ছে সেটি একবারে হতদরিদ্র মানুষের মধ্যে। স্বামীজি এই হতদরিদ্র মানুষের মধ্যে নতুন ভারতকে আবিষ্কার করেছিলেন। নতুন ভারত বেরুক চাষার কুটির থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে, মুদির দোকান থেকে, কলকারখানা থেকে। কিন্তু খুব কম মানুষই আছেন যারা এগিয়ে আসেন এবং এই কাজ করেন। রামকৃষ্ণ ভাব আন্দোলন মানুষের চোখের জল মোছানোর আন্দোলন। তাই ক্রিস্টোফার ইশারু এই আন্দোলনটিকে বলেছেন আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ভাব আন্দোলন। স্বামী গম্ভীরানন্দের হিস্ট্রি অফ দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন নামে একটি গ্রন্থ আছে, যার ভূমিকা লিখেছিলেন ইশারু। সেখানে তিনি বলছেন যে স্পিরিচুয়াল ট্রুথ ইজ ইটার্নাল, বাট ইট হ্যাজ টু বি রিস্টেটেড অ্যান্ড রিডেমনস্ট্রেটেড ইন হিউম্যান লাইফ so that it can solve the varying problems of every succeeding epoch. প্রত্যেক যুগের সমস্যা আলাদা। রামকৃষ্ণ ভাব আন্দোলন সব যুগের সমস্যাকে সেই যুগের প্রেক্ষিতে বিশ্লেষণ করে সমাধানের চেষ্টা করেছে এবং 21 শতকে আমরা দেখব যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান স্বামীজি দিয়েছেন। তাই তিনি নেতা, তাই তিনি আচার্য, তাই তিনি পথ প্রদর্শক। আজকে এই অবধি রইল। নমস্কার। যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে শেয়ার করবেন, আপনাদের সেই অনুরোধ রইল।